আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লস হাব। ক্লাস টুতে পড়ে একটা বাচ্চা স্যারের কাছে যেয়ে নালিশ করতেছে, স্যার ওই এই ছেলেটা আমাকে মারছে। তো স্যার বলতেছে, এই কে ওকে মারছো, সামনে আসো। তো একটা মোটা সোটা ছেলে সামনে গেছে। তো স্যার জিজ্ঞেস করতে চাই, তুমি ওকে মারছো কেন? তো ছেলেটা বলতেছে, স্যার ও আমাকে ভম্বল বলে ডাক দিছে, তাই আমি ওকে মারছি। তো একটা ছেলে আরেকটা ছেলেকে ভম্বল বলে ডাক দিছে, তাই ওই ছেলেটা তাকে মারছে। তো এখানে কি দোষটা দুইজনেরই না? একজন কেন ভম্বল বলে ডাক দিবে? আর কি, ডাক দিছে বলে কি আরেকজনে মারবে নাকি? তো দুইজনের কিন্তু মোটামুটিভাবে দোষ আছে। তো স্যার জিনিসটা কীভাবে সলিউশন করবে আপনাদের কি মনে হয়? আমার মনে হয় দুইটাভাবে সলিউশন করতে পারে। স্যার যদি একটু রাগী হয় তাহলে বলবে, এই বেত নিয়ে আয়। বেত নিয়ে আসার পরে দুজনকেই দুটা মারবে, মারার পরে বলবে যে যা, যে বস এই ধরনের কাজ আর কখনো করবি না। আরেকটা স্যার কি আরেকটাভাবে কি করতে পারে, যে স্যার দুজনকে বলতে পারে যে তোরা হ্যান্ডশেক করো, কোলাকুলি করো, এই ধরনের কাজ আর কখনো করবা না। এইভাবে কিন্তু জিনিসটা সলিউশন করে দিতে পারে। তো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা কিন্তু একটা কমন ব্যাপার দেখছি। সেটা কি, দুইজনের মধ্যে কিন্তু ইকুয়ালিটি করা হয়েছে, তাই না? দুইজনকে যখন মারা হয়েছে, দুইজনকেই মারা হয়েছে। আবার মারা যখন হয় নাই, কাউকেই কিন্তু মারা হয় না। এখানে কিন্তু ইকুয়ালিটি করা হয়েছে। তো আজকের ভিডিওটা করা এই ইকুয়ালিটির উপরে, যে ইকুয়ালিটি ইজ ইকুইটি, এই ম্যাগজিমটা নিয়ে আমরা কথা বলবো। যে এইভাবে কখন কখন এই ধরনের প্রবলেম হলে আমরা ইকুয়ালিটি করে দেবো, কখন আমরা ইকুয়ালিটি করে দেবো। তো এই ম্যাগজিনটা নিয়ে আজকে কথা বলবো, আশা করি সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো এই ম্যাগজিনটা জানতে হলে আমাদের প্রথমে দুইটা জিনিস ক্লিয়ার হয়ে যেতে হবে। সেটা হইতেছে, মনে করেন এটা একটা বাড়ি, ঠিক আছে? এটা একটা বাড়ি। বাড়িতে একটা বৃদ্ধ লোকের বাড়ি ছিল। সে মারা যাওয়ার পরে তার চারটা ছেলে, যেহেতু ওই বাড়ির মোটামুটি ওই চারটা ছেলে আছে, তো চারটা ছেলে ওই বাড়িতে বাস করে। বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে। তো চারটা ছেলে সমানভাবে ভাগ করে আর কি, কোনোভাবে ভাগ করা নাই। তো ওই বাড়িটা সবাই মিলেই ইউজ করতেছে, সবাই মিলেই প্রপার্টিটা এনজয় করতেছে, কিন্তু কোনো ভাগ করা নাই। তো যদি কোনো কোনো ভাগ না করা থাকে, ধরেন বাড়ির একটা ট্যাপ নষ্ট হয়েছে। ট্যাপ নষ্ট হলে কী করতে হবে? এটা সবাইকে মিলেই ঠিক করতে হবে না? সবাইকে মিলেই ঠিক করতে হবে না, কারণ কি, যেহেতু ভাগ করা নাই, কার অংশে পড়বে ট্যাপটা, এইভাবেও কিন্তু ভাগ করা নাই। তাহলে কি, সবাইকে মিলেই কিন্তু ঠিক করতে হবে। এই কনসেপ্টটার নাম হইতেছে জয়েন্ট টেনেন্সি। মানে সবাই একটা প্রপার্টি এনজয় করবে, বাট তাদের মধ্যে কোনো মেনশন করা নাই যে কার কতটুকু প্রপার্টি, তাদের মধ্যে প্রপার্টিগুলো বন্টন করা নাই। তো এই ধরনের যদি এই জয়েন্ট টেনেন্সি যদি হয়, তাহলে কি অনেক ধরনের সমস্যা হয় না? কনফ্লিক্ট হয় না? মনে করেন আপনার কাছ থেকে, ধরেন চারটা ভাইয়ের, একটা ভাইয়ের কাছ থেকে, এই যে মেজো ভাইয়ের কাছ থেকে, তার ছেলের কাছ থেকে একটা ট্যাপ ভেঙে গেছে। তো এখন সবাই তো বলবে যে এই এই মেজো ভাইকেই হইতেছে কী করতে হবে, ট্যাপটা সারতে হবে। বাট সে বলবে যে না, এই বাড়িটা তো সবার, তো সবাইকেই টাকা দিতে হবে। তো এইভাবে একটা সমস্যা তৈরি হওয়ার একটা মানে ক্রিয়েট হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তো এই জন্যে হইতেছে এই ইকুইটি কোড কী করতে, এটা পছন্দ করতো না, এই ধরনের কনসেপ্ট পছন্দ করতো না, যে কোনো একটা প্রপার্টি সবাই মিলে ইউজ করতেছে বাট কোনো ভাগ করা নাই। ইকুইটি কোড পছন্দ করতো কি, ইকুইটি কোড পছন্দ করতো মনে করেন এই প্রপার্টিটাই মনে করেন যদি ভাগ করা থাকে, কার কতটুকু অংশ যদি দেয়া থাকে, যে তোমার এইটুকু প্রপার্টি, তার এইটুকু, এই পাশেরটুকু আরেকজনের। তো এইভাবে যদি ভাগ করে দেওয়া থাকে, তাহলে যদি এখান থেকে দুইয়ের কাছ থেকে যদি কোনো একটা ট্যাপ নষ্ট হয়, তাহলে কি অন্য কারোর কাছে যাওয়ার কোনো সিস্টেম আছে? তাকেই তো ট্যাপটা সারতে হবে, তাই না? কারণ ভাগ করে দেওয়া আছে, তোমার ভাগের থেকে নষ্ট হয়েছে তো তুমিই সারো। তো ইকুইটি এই জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে একটা গোছালো একটা ব্যাপার না, যে সব কার জিনিস কোনটুকু সব ভাগ করে দেয়া। তো ইকুইটি করে এই জিনিসটাই পছন্দ করতো, যে ভাগ করে দেওয়া থাকবে সব। তাহলে কি এই ধরনের এই জয়েন্ট টেন্ডেন্সির মতো কোনো সমস্যা হবে না। আর এই যে ভাগ করে দেওয়াটা, এই ভাগ করে দেওয়াটার নাম হইতেছে টেন্ডেন্সি ইন কমন। ঠিক আছে, ভাগ করে দেওয়ার কনসেপ্ট হইতেছে টেন্ডেন্সি ইন কমন। আচ্ছা, এখন আমরা দেখব এই ইকুয়ালিটি ইজ ইকুইটি কোথায় কোথায় অ্যাপ্লাই হয়। মোটামুটি আমরা হাজব্যান্ড ওয়াইফ জানি যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে টাকা পয়সা জমায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বা টাকা পয়সা দিয়ে কোনো একটা কিছু কিনতেছে, এরভাবে কিন্তু একটা নর্মাল একটা ব্যাপার হাজব্যান্ড ওয়াইফের জন্য, যে একসাথে কোনো কিছু করা। তো সব ঠিকঠাক আছে। তো তারপরে মনে করেন হাজব্যান্ড আর ওয়াইফের ডিভোর্স হয়ে যাচ্ছে। তো ডিভোর্স হয়ে গেলে জিনিসগুলো কীভাবে ভাগ করবে? কারণ তারা তো আলাদা থাকবে, তাদের এই প্রপার্টিটা তো ভাগ করে দিতে হবে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তো এটা কীভাবে করবে? ইকুইটি কোড করবে কি এভাবে, এই এই ধরনের যদি কোনো কিছু হয়, জয়েন্ট ফান্ড মানে কি, যেখানে টাকা রাখছে,
জয়েন্ট পারচেস মানে কি, কোনো একটা ধরেন জমি কিনছে বা কোনো একটা প্রপার্টি কিনছে, সেখানে কীভাবে ভাগ করবে, মানে ইকুইটি কোড কী করবে, ইকুয়ালিটি করবে। এখানে কি মানে সমান ভাগে ভাগ করে দিবে, সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে দেখা যাচ্ছে হাজব্যান্ড চলে আসতেছে, হাজব্যান্ড কোর্টের কাছে এসে বলতেছে না সমান ভাগে কেন ভাগ হবে, এখানে 5 কোটি টাকা ছিল, 5 কোটি টাকার মধ্যে 4 কোটি টাকাই আমি রাখছি, আমার ওয়াইফ রাখছে মাত্র 1 কোটি টাকা, তাহলে কীভাবে এটা সমান ভাগে ভাগ হইতেছে, সমান ভাগে ভাগ কেন হবে, আমি 4 কোটি টাকা রাখছি, আমাকে 4 কোটি টাকা দেন। তো ইকুইটি কোড বলবে না, তুমি 4 কোটি টাকা পাবা না, তুমি 5 কোটি টাকা যদি অ্যাকাউন্টে থাকে তুমি পাবা 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা। কারণ কি, কারণ কি এটা হইতেছে নাম হইতেছে জয়েন্ট ফান্ড অ্যান্ড জয়েন্ট পারচেজার। আমরা যখন কোনো একটা কাজ জয়েন্টলি করি, ঠিক আছে, জয়েন্টলি করি, তখন সেটার ইন্টেনশনটা কী থাকে, সেটার ইন্টেনশনটা এমন থাকে না যে জিনিসটা থেকে যে বেনিফিটটা হবে আমরা সবাই মিলে, যারা যারা আছি সবাই মিলে ভোগ করব। এবং কোনো একটা যদি কাজ করতে হয়, জয়েন্টলি যদি কোনো কাজ করি, তাহলে কি সবাই মিলে সেম ইফোর্ট দিয়ে কাজ করব, এই ইন্টেনশন নিয়ে আমরা জয়েন্ট কোনো কিছু করি না বা জয়েন্ট কোনো কিছু করি না। তো এই সিস্টেমটা হইতেছে সেম। তোমরা যেহেতু ইকুইটি কোড বলবে হাজব্যান্ড ওয়াইফকে, যেহেতু তোমরা জয়েন্ট ফান্ড তৈরি করছো বা জয়েন্ট পারচেস তৈরি করছিল, তখন তোমাদের ইন্টেনশন কী ছিল, তোমাদের যা হবে তারা সমান সমানভাবে ভোগ করবা। তাহলে তোমরা যখন জিনিসটা ভাগ করে নিবা, তাহলেও তোমাদেরকে সমান সমানই ভাগ করে নিতে হবে। কে কত টাকা বেশি দিছিলে কম দিছিলে ওইটা নিয়ে আর ভাবা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ট্রাস্টি জিনিসটা তো আমরা বুঝছি যে যখন হইতেছে সেটলর তার প্রপার্টিটাকে হইতেছে বেনিফিশিয়ারদের জন্য যখন দিয়ে যাওয়ার জন্য একটা ট্রাস্টি দিয়ে যায়, মানে কি তারা বিশ্বাসী হিসাবে থাকে ওই বেনিফিশিয়ারিদের ওই সম্পত্তিগুলো বুঝায় দেওয়ার জন্য। যদি একজন ট্রাস্টি থাকে, তিনি তো একজন থাকলেন, বা যদি একের অধিক থাকে তাহলে সেগুলোর নাম হচ্ছে কো ট্রাস্টিস। আবার যদি সিওরিটি থাকে, কোনো একটা বিষয় নিয়ে 3জন মিলে একজনকে সিওরিটি দিছে, তাহলে একের অধিক না, তাহলে সেটা হচ্ছে কো সিওরিটিস। এবং কন্ট্রাক্টর মানে কোনো একটা ব্যাপারে মনে করেন আপনার সাথে আমরা 3জন মিলে কন্ট্রাক্ট করছি, মনে করেন এ বি সি, আমি হচ্ছে এ, আমার 2টা বন্ধু বি আর সি, আপনার সাথে আপনি মনে করেন ডি, আপনার সাথে একটা কন্ট্রাক্ট করছি, তাহলে আমরা কি কো কন্ট্রাক্টরস, ঠিক আছে। যেহেতু আমরা বেশি আছি আমাদের নাম হইতেছে কো কন্ট্রাক্টরস। তখন আপনার এটা কীভাবে কাজ করবে এবার বলি। কারণ ABC আপনার সাথে একটা কন্ট্রাক্ট করছি আমরা 3জন মিলে, আপনার সাথে একটা কন্ট্রাক্ট করছি যে ধরেন বলছি যে নির্বাচনে অমুক জয়লাভ করলে আমি আপনাকে হইতেছে, না নির্বাচনে জয়লাভ করলে তো এটা বাজি হয়ে গেল, বা ধরেন কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে বলেছি যে ওই কাজটা হইলে আপনাকে আমি 5 কোটি টাকা দিব, 5 কোটি টাকা দিব, ঠিক আছে, 5 কোটি টাকা দিব, আমরা 3জন মিলে 5 কোটি টাকা দিব, ঠিক আছে। তো আপনি ওয়েট করতেছেন ওই কাজটা কবে হবে, তো একটা দিন ওই কাজটা হয়ে গেছে, যে কাজটার জন্য ওয়েট করতেছিলেন যে কাজটা হলে 5 কোটি টাকা আপনি পাবেন, সেই কাজটা মনে করেন হয়ে গেছে। তো হওয়ার পরে তো আপনি আমাদের কাছে গেছেন যে 5 কোটি টাকা দেন, এবার আমরা আপনাকে দিতেও অস্বীকার করতেছি না, আমরা এখন আর টাকা পয়সা দিতে পারবো না। তো এই টাকা পয়সা তোলার জন্য তো আপনি অবশ্যই এখন কোর্টে যাবেন, তাই না, অবশ্যই কোর্টে যাবেন। তো কোর্ট আপনাকে কি করবে, তখন কোর্ট আপনাকে কি বলবে, 5 কোটি টাকা কে দিবে, 3জন মিলে দিবে, অবশ্যই 3জন মিলে দেবে। বাট কমন লতে তখন একটা সিস্টেম ছিল কি, যে আপনি যে কোনো একজনের কাছ থেকে টাকা আদায় করতে পারবেন। ধরেন আপনি চাইলেন যে আমার কাছ থেকে, মানে আমার কাছ থেকে মনে করেন টাকাটা আদায় করবেন, তো আপনি চাইলে আমার নামে যদি কেস করে দেন, এই কমন ল কোর্ট আমাকে বাধ্য করবে আমাকে একাই 5 কোটি টাকা আপনাকে দিতে। এই বি আর সিইউ তো আমার সাথে যে পার্টনার, তারা দিলেও কি না দিলেও কমন ল তাদের হিসাব রাখে না। বাট আপনি চাইলেন যে বি এর নামে কেস করবেন, আপনি বি এর নামে যদি কেস করে দেন, এই বি বাধ্য থাকবে 5 কোটি টাকা আপনাকে দিতে, এই আমি এ আর সি এদের কোনো দায়বদ্ধতা নাই। তো এটা কি ঠিক, আপনার কাছে কি মনে হয়? 3জন যদি আপনাকে একটা কন্ট্রাক্ট করে, সেটা কন্ট্রাক্ট যদি ব্রিজ করে, তো ব্রিজ যদি হয়, আপনি যদি তাদের নামে কেস করতে চান, আপনি কি যদি একজনের নামে কেস করেন, তাহলে জিনিসটা আনজাস্টিস না? কারণ কি 3জনের সাথে আপনি একটা জিনিস কন্ট্রাক্ট করছেন, বাট যখন আদায় করবেন সে একজনের নামে কেস করতেছেন, সে যদি সম্পূর্ণ টাকা দিয়ে দেয়, তাহলে এটা কি ফেয়ার হইলো কোনো কিছু? এক্ষেত্রে কি দ্বন্দ্ব তৈরি হইতে পারে না? দেখাচ্ছে আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, অবশ্যই আপনি আমার নামে কেস করবেন, তাই না? তো ইকুইটি কোড বলতেছে না, শুধু একজনের নামে কেস করে একজনকেই 5 কোটি টাকা দিতে বাধ্য করা, এই সিস্টেমটা আর রাখা যাবে না। এখন থেকে সিস্টেম করতে হবে কি, আপনি যদি 1 কোটি আমার নামেও কেস করেন, তাহলে আমি কি করব, এই 5 কোটি টাকা এই বি আর সির কাছ থেকে নিয়ে একসাথে করে তারপর আপনাকে দিব।
মানে কি কন্ট্রিবিউশনের মাধ্যমে দিব। ইকুইটি করে এই সিস্টেমটা তৈরি করে দিচ্ছে যে এই একার জন্যে যার নামে কেস করবে তাকেই সব টাকা দিতে হবে, এই ধরনের কনসেপ্টটা রাখা যাবে না। যার নামে একজনের নামে যদি কেসও করে তাহলে কি করবে, ওই ওই একজন বাকি তার যে পার্টনারগুলো ছিল সেই পার্টনারগুলোর সাথে একসাথে টাকা ম্যানেজ করে সেই ক্ষতিপূরণটা তাকে দিবে। তো এটাই এখানে বলা হয়েছে কন্ট্রিবিউশন বিটুইন কো ট্রাস্টিস, মানে কন্ট্রিবিউশন করতে হবে। কোনো একটা প্রবলেম হইলে পরে সলিউশন করতে হবে, কি সলিউশন করতে সবাইকেই কন্ট্রিবিউশন করতে হবে, মানে সবাইকেই আগায় আসতে হবে। আচ্ছা, লেগাসি মানে তো আমরা জানি, লেগাসি মানে হইতেছে উত্তরাধিকার। আচ্ছা, মনে করেন আমি বলে গেলাম, ধরেন আমি একজন বৃদ্ধ মানুষ ছিলাম, আগেকার কথা বলতেছি, ঠিক আছে। আমি বলে গেছিলাম যে আমার ব্যাংকে 50 লাখ টাকা আছে, 50 লাখ টাকা আছে। তো আমার 4টা ছেলে আছে, ঠিক আছে। আমি আমার বড় ছেলেকে দিলাম 20 লাখ টাকা, মেজো ছেলেকে 15, সেজো ছেলেকে 10, ছোটো ছেলেকে 5। এইভাবে টাকাটা আমি ভাগ করে দিয়ে গেলাম, 50 লাখ টাকা আমি এইভাবে ভাগ করে দিলাম। আমি মারা যাওয়ার পরে আমার 4টা ছেলেকে এইভাবে 20 লাখ করে 20 লাখ, 15 লাখ, 10 লাখ, 5 লাখ করে ভাগ করে দিবেন, ঠিক আছে। তো আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমার সম্পত্তিগুলো হিসাব নিকাশ করে দেখা হইতেছে যে কি আমার এখানে আসলে 50 লাখ টাকা নাই, আমার এখানে আছে 4 লাখ টাকা কম আছে, এখানে আছে 46 লাখ টাকা, ঠিক আছে। এখানে 46 লাখ টাকা আছে। তো 46 লাখ টাকা এখন ডিস্ট্রিবিউশন করা শুরু হয়ে গেছে। বড় ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে 20 লাখ টাকা, মেজো ছেলেকে দেওয়া হয়েছে, সেজো ছেলেকে দেওয়া হয়েছে। এই ছোটো ছেলেতে আসার পরে দেখা যাইতেছে যেহেতু তার 5 লাখ টাকা আর বাকি ছিল আছে মাত্র 1 লাখ টাকা, আছে মাত্র কি 1 লাখ টাকা পাচ্ছে। আর 4 লাখ টাকা যেহেতু টাকায় শর্ট, তো টাকা শর্ট সেহেতু সে পাচ্ছে না। তখন এই এই যদি কোর্টের কাছে যাই বলবে যে হইতেছে আমার টাকাটা কই, আমার তো 5 লাখ টাকা পাওয়ার কথা, আমি পাচ্ছি মাত্র 1 লাখ টাকা কেন। তো কোর্ট এটা কীভাবে সলিউশন করবে? কোর্ট কি বড় ভাইয়ের কাছে যাবে, তাই না? বড় ভাই বলবে যে আপনি বড় ভাই, তো আপনি আপনার থেকে 4 লাখ টাকা ওকে দিয়ে দেন, 5 লাখ টাকা বুঝাই দেন, আপনার তো এমনিই আছে অনেক টাকা, সমস্যা কি? কি বড় ভাইকে দিতে রাজি হবে তার টাকার থেকে? সে বলবে যে যে ছোটো ভাই পায়নি, এটা তার ব্যর্থতা বা তার ফল্ট, এখানে আমার কেন টাকা, আমার থেকে কেন টাকা দিব? বা এটা কেউই চাবে না। কেউ তার ভাগের ভাগটা পেয়ে গেলে চাবে না যে আরেকজন যে পায় নাই তাকে দিয়ে দিই, এটা কেউই চায় না। যে কম পায় তারই যত প্রেশার থাকে, যে পেয়ে যায় তার কোনো প্রেশার থাকে না। আচ্ছা, বাট ইকুইটি কোড এখানে কীভাবে সলিউশন করবে? ইকুইটি কোড এখানে সমানুপাতিক হারে সলিউশন করবে। ইকুইটি কোড প্রথমেই দেখবে যে আসলে কী লেখা ছিল সেটা আগে দেখবে না। ইকুইটি কোড দেখবে যে এখানে কয় টাকা আছে, এখানে 46 লাখ টাকা আছে, মানে কি 4 লাখ টাকা কম। 4 লাখ আর কয়জনকে দিতে হবে? চারজন, 4 ভাইকে দিতে হবে না? তো 4 ভাইকে দিতে হবে, তো 4কে ভাগ করে দিল, ঠিক আছে, 1 লাখ করে। তাহলে 1 লাখ করে করে সবাই কম পাবে, 1 লাখ করে সবাই কম পাবে। 4জনকে 4 লাখ টাকা যেহেতু কম আছে, 4জনকে ভাগ করে দিব, তো 1 লাখ টাকা করে সবাই কম পাবে। এখানে সে পাবে 19 লাখ, 14 লাখ, 9 লাখ, 4 লাখ। তো এইভাবে যদি ভাগ করে দেয় তাহলে কি তার কারো কোনো সমস্যা আছে? সবাই কিন্তু সমানুপাতিক হারে কিন্তু টাকাটা পেয়ে গেল, এখানে 50 লাখ টাকা লেখা থাকলেও। তো এইটাই হইতেছে কনসেপ্ট যে উত্তরাধিকারী যেভাবে বন্টন করতে হবে, এভাবে সমানুপাতিক হারে বন্টন করতে হবে। কাউকে বলে গেছি যা সেটাই দিতে হবে তা না, আমার যে পরিমাণ অর্থ সম্পদ আছে সেখান থেকে সমানুপাতিক হারে আমাকে বন্টন করতে হবে। আচ্ছা, এখানে হইতেছে ইকুয়ালিটি দেখলাম আমরা। আচ্ছা, মার্শালিং অফ অ্যাসেটস। মার্শালিং মানে হইতেছে ম্যানেজ করা। অ্যাসেটস মানে হইতেছে সম্পত্তি কীভাবে ম্যানেজ করে। মনে করেন আমার অনেক সম্পত্তি আছে, ঠিক আছে, আমার অনেক সম্পত্তি আছে, আমার 3টা বাড়ি আছে, একটা বাড়ি গুলশানের বাড়িটার দাম হইতেছে 10 কোটি টাকা, 10 কোটি টাকা, 10 কোটি। আর তারপরে একটা বাড়ি আছে বনানীর বাড়িটার দাম হইতেছে 5 কোটি টাকা। আর মিরপুরে একটা ছোটোখাটো বাড়ি আছে, বাড়িটার দাম হইতেছে 2 কোটি টাকা। এই বাড়িগুলো করছি অনেক কষ্ট করে, বাট এই বাড়িগুলো করার পিছিয়ে হইতেছে, এটা হচ্ছে মিরপুরের বাড়ি, ঠিক আছে। বাড়িগুলো করার জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম অনেক, ঠিক আছে। এই বাড়িগুলো করতে কিন্তু আমি অনেক টাকা লোন নিয়েছিলাম। তো শুধু কিন্তু বাড়িগুলো হয়ে যায় না। তো মনে করেন আমি জনতা ব্যাংক থেকে লোন নিছি, ঠিক আছে। জনতা ব্যাংক থেকে লোন নিছি কয় টাকা, এখানে লোন নিছি আমি 5 কোটি টাকা। 5 কোটি টাকা লোন নিয়ে 10 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছি। বনানীর বাড়িটার জন্য আমি লোন নিছি থেকে DBBL থেকে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড থেকে। কত টাকা লোন নিছি? এখানে 5 লাখ টাকায় 5 কোটি টাকায় লোন নিছি আমি। আর মিরপুরে যে বাড়িটা ছিল ওই বাড়িটার থেকে আমরা মনে করেন অগ্রণী ব্যাংক থেকে লোন নিছি, কয় টাকা? 10 কোটি টাকা। তো হঠাৎ করে আমি মারা গেছি,
ঠিক আছে, আমি মারা গেছি, তো যেহেতু আমি লোন নিয়ে বাড়িগুলো করছি, তো যেহেতু লোন শোধ না দিতে পারলে কী হবে, আমার বাড়িগুলো কিন্তু এই জমি, এই যারা ব্যাংক, এই ব্যাংকাররা এসে নিয়ে যাবে, মানে ব্যাংক থেকে এসে কিন্তু নিয়ে নিবে বাড়িগুলো, বিক্রি করে দিবে, বিক্রি করে তারা নিয়ে নিবে। তো আমি মারা যাওয়ার পরে আমার বাড়িগুলোতে এইভাবে তারা ব্যাংক আসছে যে বিক্রি করে দিবে। তো জনতা ব্যাংক দেখতেছে, তো জনতা ব্যাংকের লাভই হইতেছে। 5 কোটি টাকা লোন দিছিল, বাড়িটা বিক্রি করে পাইতেছে হইতেছে 10 কোটি টাকা। বনানীর যে বাড়িটা ছিল ডিবিবিএল এর কিন্তু একই হইতেছে, 5 কোটি টাকা লোন দিছিল, 5 কোটি টাকা বিক্রি, বাড়িটা বিক্রি করলে 5 কোটি টাকাই পাইতেছে। তো মোটামুটি ঠিক আছে। বাট মিরপুরে যারা আছে অগ্রণী ব্যাংক, 10 কোটি টাকা লোন দিছিল, বাড়িটা বিক্রি করে হইতেছে মাত্র 2 কোটি টাকা। এখানে তাদেরকে অনেক বড় লস হইতেছে না? তো অগ্রণী ব্যাংক কী বলবে যে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি টাকা লোন নিছে, বাট আমরা পাইতেছি সবচেয়ে ছোটো বাড়ি এবং আমাদের সবচেয়ে বেশি লস হইতেছে, এটা তো হইতে দেওয়া যাবে না। আমরা এই বাড়িটা নেবো, এই 10 কোটি টাকার এই বাড়িটা নিয়ে আমাদের জিনিসটা আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে? তো এই জনতা ব্যাংক কি এটা করতে দেবে? যে তাদের যে, তারা যেখানে দেখতেছে তাদের 5 কোটি টাকা লাভ হইতেছে, তারা কি আর দেখবে যে না আরেকজনের লস হইতেছে বলে আমাদের লাভটা ছেড়ে দেব? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো এই ধরনের কোনো একটা বিষয় হলে পারে সমস্যা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তো যখন লাগবে তো ইকুইটি কোর্টের কাছে যাবে, যখন ইকুইটি কোর্টের কাছে কি এখানে কি সলিউশনটা দিবে। তো এই ধরনের যদি কোনো একটা কনফ্লিক্ট তৈরি হয় বা কোনো একটা দাম প্রপার্টি উঠা নামা করতেছে বা দাম বেশি কম, টাকাগুলো কি সমানুপাতিক হারে ভাগ হইতেছে না, তো তখন ইকুইটি কোর্ট কী করবে, এই 3টা বাড়ি বিক্রি করে দিবে। 3টা বাড়ি বিক্রি করে দিলে কত হইতেছে, এদিকে হইতেছে 17 কোটি টাকা হইতেছে, তাই না? 17 কোটি টাকা হইতেছে। এই 17 কোটি টাকা কী করবে, 3টা ব্যাংকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিবে। 3 ব্যাংকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। কত কোটি টাকা করে পাবে? 3 5 15 থেকে 20, 3 6 18, এই যে এই 5 কোটি 6 7 লাখ এরকম করে করে আর কি পাবে, তাই না? তো এইভাবে আর কি সমানুপাতিক হারে ভাগ করবে, তাতে কারো যদি কম হয় তাতেও কিছু বলার নাই, কারো যদি একটু বেশি হয় তাতেও কিছু করার নাই। কারণ কি, এই জিনিসগুলোতেই কিন্তু কনফ্লিক্ট, মানে কে কতটুকু করবে, কে কতটুকু না পাবে। আমরা কিন্তু প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে যেহেতু সবারই একটু সমস্যা আছে, একটা স্যার কী করছিল, দুজনকেই কিন্তু একই শাস্তি দিছিল বা একইভাবে তাদের জিনিসটা সলিউশন করে দিয়েছিল। তাহলে কি, তো এই একইভাবে যখন এই যে মার্শালিং অফ অ্যাসেটটা হবে, কোনো একটা প্রপার্টি যখন ডিস্ট্রিবিউট করতে যখন সমস্যা তৈরি হবে, বিভিন্ন জনের কাছ থেকে লোন নেওয়া আছে, তারা কিভাবে ডিস্ট্রিবিউট করবে, কারো কাছে কম, কারো কাছে টাকার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, যেমন এখানে কিন্তু কোনো ধরনের সামঞ্জস্যপূর্ণই হয় না। তো এই ধরনের কী হবে, মোট প্রপার্টিকে ইকুইটি কোর্টকে বিক্রি করে দিত। মোট যত প্রপার্টি আছে সব প্রপার্টিকে বিক্রি করে দিয়ে যে কয় টাকা হতো, সেই টাকাটা ওই যারা যারা লোন পেতো, যারা যারা পেতো তাদেরকে ভাগ করে দিত। ঠিক আছে, এইভাবে তারা ইকুয়ালিটি করে দিত, মানে সমান ভাগে ভাগ করে দিত। এইটাই হইতেছে ইকুয়ালিটি ইজ ইকুইটি, এই ম্যাগজিনটার মেইন কনসেপ্ট। আশা করি বুঝাইতে পারছি। বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ। দোয়া করবেন, সাবধানে থাকবেন।